হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? ভালো। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, কেউ কেউ আমি একটু সিনিয়র দেখতে পাচ্ছি। আমি একটু অন্যভাবে কথা বলবো। এতক্ষণ যে ধরনের আলোচনা ছিল তার চাইতে একটু ডিফারেন্ট, একটু সিরিয়াস কথাও বলবো। তার আগে একটু বলে নেই, এইখানে যারা আছেন তারা বিবাহিত না, যারা তারা একটু হাত তোলেন। গ্রেট, আচ্ছা, থ্যাংক ইউ। আর এবার একটু হাত তোলেন কারা এই মুহূর্তে চাকরি করছেন। চাকরি করছেন, গ্রেট। তার মানে চাকরি করছেন না তারা বেশি। ওকে, আমরা আজকে কিছু স্বপ্নের কথা বলবো। যদিও জাফরি ভাই একটু আগে আপনাদেরকে শাহরুখ খান, আমির খান বানানোর চেষ্টা করছে, তো আমি সেদিকে যাব না, একেবারে বাস্তব জায়গায় আমি আমার মতো একজন ক্ষুদ্র মানুষ বানাতে চাই আপনাদেরকে। সেই জন্য কিছু কথা বলবো, কারণ আমার ধারণা, আমার যে চেহারা, আমার যে গেট আপ, বা আমাকে দেখতে যেমন লাগছে, এইটুকু স্বপ্ন আপনারা দেখতে পারেন। এইটুকুর মধ্যে থাকে। আমরা হয় কি অনেক সময় যখন উদাহরণ আনি না, তখন আমরা বলি শামসুন আইচ চৌধুরী, তারপরে বাংলাদেশের আরও বড় বড় যারা বিজনেসম্যান আছেন তাদের উদাহরণ নিয়ে আসি যে তাদের মতো হতে চাই। তখনই কিন্তু স্বপ্নটা অর্ধেক হয়ে যায়, দূর আমি তো ওটা হতে পারবো না। তাহলে আমার মতো যদি চিন্তা করা যায়, যেমন আমি যেভাবে চিন্তা করতাম, আমার হচ্ছে একটু উপরে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তার আগে একটু যাই, আমি যখন 9-এ পড়তাম, আমার বাবা বললেন যে বাবা তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তুমি আমার একমাত্র ছেলে। একটু আগে যিনি বলছিলেন যে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তো আমি কষ্ট করে সায়েন্সে ম্যাট্রিক পাস করলাম, ফার্স্ট ডিভিশন পেয়ে। তো আমি বললাম যে এই ইঞ্জিনিয়ার এগুলো তো আমাকে দিয়ে হবে না। যাই হোক, আমাকে জোর করে আইএসসি ভর্তি করানো হলো, সায়েন্সে ইঞ্জিনিয়ার হবে নাহলে ডাক্তার হবে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আইএসসিতে ফেল করে ফেললাম, একদম স্ট্রেইট ফেল। তখন আমার ফ্যামিলি, আমার জয়েন্ট ফ্যামিলি, আমার এক ভাই ডাক্তার, এক ভাই ইঞ্জিনিয়ার, এক ভাই গভর্নমেন্টের অনেক বড় জব করে, এখন সেক্রেটারি, মানে এক একজন এক এক দিকে নানানভাবে আছে। এক চাচা সেক্রেটারি, বলে যে এ তো গেছে, লাইফ শেষ, জীবনে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। ইন্টারমিডিয়েটে ফেল করে এরকম একটা ছাত্র এই ফ্যামিলিতে থাকে কিভাবে? তার কারণ ছিল আমার আসলে সায়েন্স ভালো লাগতো না, আমাকে জোর করে পড়ানো হয়েছে সায়েন্স। তারপরে যাই হোক, দ্বিতীয়বার আমি সায়েন্স পড়লাম, সেকেন্ড ডিভিশন পেলাম, 575 নাম্বার পেয়ে সেকেন্ড ডিভিশন পেলাম। পরে আমাকে দিয়ে যেহেতু কিছু হবে না, ফ্যামিলি আমার উপর থেকে সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছে, কিন্তু আমার বাবা অবশ্যই আমাকে খুব সাপোর্ট করছিলেন। আমার বাবার ধারণা যে আমার ছেলে কিছু একটা করবে একদিন। কেন কাজের সময় হবে না? যতক্ষণ আমরা জেগে থাকবো ততক্ষণ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সেই থেকে যেদিন মাথার মধ্যে আমার এটা আসলো যে 9টা 5টা কখনো কাজের সময় হতে পারে না, ক্যারিয়ারের সেই দিন থেকে আজকে পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত আমি গড়ে প্রতিদিন 13 থেকে 14 ঘন্টা কাজ করি। তার মানে কি আমি একটা রোবট? না। আপনারা যদি কেউ আমার ফেসবুকে থাকেন, দেখবেন আমার মতো ঘোরাঘুরি, আমার মতো বিনোদন করা মানুষ খুব কম আছে। শুক্রবার আমি কোনো কাজ করি না, আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি, ঘোরাঘুরি করি, এবং এমন কোনো ফ্যামিলি প্রোগ্রাম নাই যেটাতে আমি অ্যাটেন্ড করি না। লাস্টে হলেও যাই, একদম রাত 10টায় হলেও যাই। সবই করছি, সবই সম্ভব। আপনার ইচ্ছাটা যথেষ্ট, আপনার ইচ্ছা দরকার। এখন প্রশ্ন হলো যে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কি চাকরি করবেন না আপনি নিজে কিছু করবেন? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি চাকরি করতে পারেন, চাকরি করাটা আমি মনে করি লাইফের শুরুতে 2-3 বছর চাকরি করাটার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? চাকরি আপনাকে অনেকগুলো জিনিস শেখাবে, আপনাকে ডিসিপ্লিন শেখাবে, আপনাকে অফিস এনভায়রনমেন্ট শেখাবে যারা চাকরি করছেন। এখন আপনি যদি চিন্তা করেন, ওকে আমি তো একটা জব পেয়েই গেছি, 9টা 5টা অফিস,
প্রতি বছর 2,000, 5,000, 10,000 টাকা ইনক্রিমেন্ট হচ্ছে, ভালোই তো আছে, দরকার কি এত ঝামেলা নেওয়ার? করতে পারেন। আপনি ওই যে আর 8 জন, 10 জন, 100 জনের মধ্যে থাকবেন, ইউ ক্যানট বি ডিফারেন্ট। আপনাকে যদি ডিফারেন্ট হতে হয়, আপনাকে যদি, এই যে আমরা বলি সবাই দেশের জন্য কিছু, মনির স্যারও বলে গেলেন, আসলে ভালো তো বাসতে হবে নিজেকে। নিজেকে ভালোবাসলে দেশকেও ভালোবাসা হবে। কারণ নিজের উন্নতি না করলে আপনি দেশের উন্নতি করবেন কিভাবে? গম চুরি করে? যদি ইকবাল আজকে আমাদের সাথে থাকতো, এই কথাটার কারণ আমি কিন্তু এই কথাটার কারণ একটাই, আমি আমার এমডিদের বলতাম যে আপনি যে বাসায় ঘুমান, আপনার প্রতিষ্ঠান আমি চালিয়ে দেব, আপনার প্রত্যেক মাসে যেই রেমুনারেশন পাওয়ার কথা সেটা আমি পাঠাই দিব, কিন্তু আপনি কোনো ব্যাপারে টেনশন নেওয়ার দরকার নেই, এই দায়িত্ব আমার। এবং আমি সেটা প্রুফ করেছি। এখন চোখে কিভাবে পড়েছি? চোখে পড়েছি, প্রথম কথা, তারা দেখতো এই ছেলেটা তো অফিস থেকে যায় না, সমস্যাটা কি? তাকে তো আমি 9টা থেকে 5টার জন্য বেতন দিই, তাহলে এই অফিস থেকে যায় না কেন? কারণ হলো আমি প্রতিদিনের কাজ পরের দিনের জন্য ফেলে রাখতাম না কখনো, এবং সেই কাজ শেষ না হতে যদি রাত 12টা বাজতো, আমি অফিস থেকে শেষ করে তারপর যেতাম। এই কাজটা আপনাকে করতেই হবে। ঠিক আছে, কালকে করব। আরেকটা জিনিস, আমি আমার কাজের জন্য আরেকজনের, মানে আমার টেবিলে বা আমার কাছে এমন কোনো কাজ পড়ে আছে যার জন্য আরেকটা ডেস্কের বা আরেকজন বাইরের মানুষের বা আমার অফিসের ভিতরের মানুষের দেরি হচ্ছে, এটা আমি কখনো অ্যালাউ করতাম না। একদম সঙ্গে সঙ্গে ওই কাজটা আমাকে করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে, আমার যে কারণে আমার দেরিটা হতো, আমি পরবর্তী 30 দিনের বা পরের দিনের বা পরের বছরের বা আইডিয়া, এই যে বলে না যে সাহস, স্বপ্ন, আসলে সব কিছু কিন্তু আইডিয়া। আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে। যেমন ধরেন, আপনার অফিসের এই বছর বিজনেস গ্রোথ হলো 25%। এখন খোঁজা হলো অ্যানুয়াল মিটিংয়ে, সেলস কনফারেন্সে, যে এই 25% গ্রোথের পিছনে কি কি কারণ ছিল। দেখা গেল 10টা আইডিয়া লেখা হলো এখানে, যে এই 10টা আইডিয়া এই বছর আমরা ইমপ্লিমেন্ট করাতে আমাদের এই বছরের গ্রোথটা ভালো হয়েছে। 10টা আইডিয়ার মধ্যে দেখা গেল 5টা আইডিয়াই আমার। আপনাকে আইডিয়া দিতে হবে। আপনি খালি কাজ করলেন, ডেস্কে যোগ বিয়োগ করলেন, তারপরে ক্লায়েন্টের বাড়ি, কাস্টমারের বাসায় গিয়ে সেল করলেন, বা অফিসে বসে নো, ইউ হ্যাভ টু গিভ আইডিয়া। আইডিয়া যদি আপনি দিতে পারেন তাহলে আপনি চোখে পড়বেন, এবং অবশ্যই ভালো আইডিয়া দিতে হবে। আর আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে আপনার প্রত্যেকটা আইডিয়া সবাই পছন্দ করবে। আপনি 100টা আইডিয়া দিবেন, দেখবেন 10টা আইডিয়া বা 5টা আইডিয়া তাদের পছন্দ হবে, এবং সেইখান থেকেই আপনি নজরে পড়বেন, আপনি সব অন্যর থেকে আলাদা হয়ে যাবেন, তাই না? তো সেই জন্যে আমি ওই প্রতিষ্ঠানে কাজ করার সময় আমার যেটা সৌভাগ্য হয়েছিল সেটা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানের শুরু থেকে আমি ছিলাম। তো ওই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে 3 বছর পর আমার মনে হলো যে আমি নিজে কেন এরকম একটা কোম্পানি বানাই না। হঠাৎ করে একদিন মনে হলো যে এরকম একটা কোম্পানি বানালে কি সমস্যা। আমার পকেটে কিন্তু একটা টাকাও নাই, বেতন যা পাই তার আগে আসি। ওই যে মেয়েটাকে পছন্দ হলো, তো হারাই গেল, তাই না? মেয়েটা হারাই নাই, মেয়েটা আমার চেয়ে অনেক ভালো, মেয়েটা হারায় নাই, সেও আমার মতোই একজন ডেডিকেটেড, হয়তো আল্লাহ এইভাবে মিলিয়ে দিয়েছেন। আমি চাকরিতে জয়েন করার, তখন আমার পড়াশোনা শেষ হয় নাই, চাকরিতে জয়েন করার 6 মাসের মধ্যে মেয়েটাকে বিয়ে করে ফেললাম। যেতে চাই সেটা আগে আমাকে পূরণ করতে হবে, তারপর এটা নিয়ে ভাববো। এবং 10 বছর এই স্বপ্ন আমি চাপা দিয়ে রেখেছিলাম। আচ্ছা, কোম্পানির ব্যাপারে আসি। কোম্পানি করতে গিয়ে যেটা হলো, আমি চিন্তা করলাম একটা কোম্পানি করব। তখন আমি জব করছি, কিভাবে করব একটা জিনিস আমি আপনাদের বলি। আমি আবার প্রচণ্ড রকমের ডেডিকেটেড যখন যেখানে কাজ করি। মানে আমি যদি একটা কোম্পানিতে কাজ করি, আমার সেই কোম্পানিতে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হোক, এটা আমি কখনো পছন্দ করি না। 100% ডেডিকেটেড, মানে আমার সততা নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন করতে না পারে, এরকমভাবে আমি সবসময় কাজ করি। তো এখন আমি কি করলাম, রাত্রেবেলা শুক্রবার
আমাদের আবার শুক্র শনি বন্ধ ছিল, শনিবার, এইসব নানান কারণে আমরা একটু সময় পেতাম। সময় পাওয়ার কারণে আমি চিন্তা করলাম যে আমি একটা কোম্পানি করি। এখন আমি ব্যাংকে হিসাব করে দেখলাম আমার কাছে 50,000 টাকা আছে। বিয়ে করে, যদিও বিয়ের সব খরচ আমার বাবা দিয়েছে, ফরচুনেটলি বাবার একমাত্র ছেলে, তারপরও হাতে 50,000 টাকা আছে, কারণ বউকে শাড়ি টাড়ি তো দিতে হয়েছে দু একটা। আমার যে কোম্পানিটা স্বপ্ন দেখছি বা যে কোম্পানিটাতে আমি কাজ করি, তখন সেই ধরনের একটা কোম্পানি শুধু স্টার্ট করতে 1.5 কোটি টাকা দরকার। বলবেন আমি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য দেখে না, আমি এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করেছি। সেম, আপনি একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য যে পরিমাণ ডেডিকেশন, প্রেম, হার্ডওয়ার্ক, সিনসিয়ারিটি, মনের থেকে যে পরিমাণ জ্বালা তার মধ্যে তৈরি হয়, সেই জ্বালা আপনি জ্বালিয়ে দেন একটা বিজনেসের পিছনে, ইউ উইল বি সাকসেসফুল। এখন কি হয়, প্রেম করে, ডেটিং করে, ফেসবুকে সময় কাটিয়ে আমাদের জীবনটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। ভাইজান, আপারা, একটা দিন, একটা সেকেন্ড, একটা ঘন্টা যে কত বড় মূল্যবান, আপনি যখন হারাবেন তখন বুঝবেন। 10 বছর, 15 বছর কাটিয়ে দেওয়ার পর মনে হবে আরে জীবনে তো কিছুই করলাম না। সো এই প্রেম করার সময় আপনি অনেক পাবেন, আর প্রেমটা বিয়ের পরে করাই ভালো। প্রেম করে আপনার লাইফে কোনো ইনভেস্টমেন্ট হবে না, আই টেল ইউ। হ্যাঁ, প্রেম করেন, কিন্তু এই যে আজকাল যেটা হচ্ছে, সারা রাত ধরে টেলিফোনে, ফেসবুকে কথা বলে, সারাদিন ধরে বিছানায় ঘুমিয়ে, এটাকে প্রেম বলে না। এগুলো অথর্ব, অপদার্থ, এদের জীবনে কিছু হবে না। সেই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই প্রেম করবেন। আমি প্রেমকে ডিসকারেজ করছি না, এটা খুবই মধুর। কারণ আমি বলবো সেই প্রেমটা করেন যেই প্রেম আপনাকে অনেক উপরে উঠাতে ইন্সপায়ার করবে। তারপরে আমার পকেটে 50,000 টাকা, আমি 1.5 কোটি টাকা মূল্যের একটা কোম্পানি বানানোর স্বপ্ন দেখছি। তো আমি একটা প্রেজেন্টেশন তৈরি করলাম ল্যাপটপে। প্রেজেন্টেশন তৈরি করে, মানে একটা কোম্পানি যেটা হয়, একটা প্রজেক্ট প্রোফাইল বলে আর কি, আপনারা জানেন সবাই, তৈরি করলাম। প্রায় 30-35টা স্লাইডের একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করলাম, যেখানে কোম্পানিটা কিভাবে করব, কি কি লাগবে, কি কি ইকুইপমেন্ট লাগবে, কত টাকা লাগবে, রিটার্ন কি হবে, 1 বছর পর রিটার্ন কি, 10 বছর, 5 বছর পর রিটার্ন কি, এরকম একটা তৈরি করে আমি প্রায় 20-25 জন মানুষকে, মানে আমার পরিচিত আত্মীয়, তা আমার সাথে যার পরিচিত তার পরিচিত, এরকমভাবে প্রায় 20-25 জনকে আমি প্রেজেন্টেশনটা দেখালাম নিজে নিজে গিয়ে। একজন মাত্র লোক পছন্দ করলো, আর কেউ পছন্দ করেনি, পাত্তাই দেয় না, বোঝেই না। আর টেকনিক্যাল টার্ম বললে তো কিছুই বোঝে না, এইগুলো দিয়ে কি আসবে। যাই হোক, একজন পছন্দ করলো, উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি ইনভেস্ট করব। তো উনি রাজি হলেন, এবং উনি আরও যেটা উপকার করলেন, উনি যেহেতু একটু সিনিয়র লোক ছিলেন, উনি আরও কয়েকজনকে আমাকে জোগাড় করে দিলেন। তাতে করে 40 লাখ টাকার একটা আশ্বাস পাওয়া গেল কোম্পানিটা শুরু করার জন্য। আমরা আমি নেমে গেলাম কোম্পানিটা স্টার্ট করার জন্য, প্ল্যানিং শুরু করলাম। তখন আমি জব করি, জব চলছে, কোম্পানি প্ল্যানিং চলছে। এরকম একটা অবস্থায় আমরা কোম্পানি শুরু করে দিলাম 40 লাখ টাকা দিয়ে। এখন আরও কিছু টাকা দরকার হচ্ছে না, তখন আমরা একটা ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করলাম। লোনের জন্য অ্যাপ্লাই করে ওই নানান রকমের চেষ্টা চরিত্র করে আমরা আরও কিছু টাকা জোগাড় করলাম। তাতে প্রায় এক পর্যায়ে গিয়ে প্রায় 1 কোটি টাকা জোগাড় হয়ে গেল লোন নিয়ে। হওয়ার পরে কোম্পানি চলছে, আমি কিন্তু ফুল টাইম দিতে পারছি না, কারণ আমার একটা সংসার আছে। আমি একটা ভালো জব করি সিঙ্গার বাংলাদেশে, প্রায় 1.5 লাখ টাকা বেতন পাই তখন। তো এত টাকার বেতনের চাকরি ছাড়া এটা তো বিশাল ব্যাপার, কেউই রাজি না। আমার একটা বেবি আছে তখন। তারপরে এই সবগুলো কথা বলছি 8 বছর আগের কথা,
তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে কোম্পানিতে রেভিনিউ আসছে না, মানে আমাদের প্রায় তখন 8-10 জন এমপ্লয়ি, আমরা তো কিছু নেই না, রেভিনিউ আসছে না, তাদের বেতন দিতে হয়। আমি সিঙ্গার বাংলাদেশে বেতন পাই, ওখান থেকে এনে এদেরকে বেতন দেই, মানে কোম্পানি চলছে না, কোনোভাবেই চলছে না, রেভিনিউ আসছে না, প্রায় 2 বছর হয়ে গেছে। একদিন বোর্ড মিটিং হলো, যেহেতু এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রায় 14 জন বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড মেম্বার্স, কারণ আমি করেছি ওইভাবে একদম ফর্মালি, মানে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান না, এখানে যারা কাজ করবে তারা বেতন পাবে, ইভেন ডিরেক্টর যারা আমরা ছিলাম তারা কাজ করলে বেতন পাবে, ওইভাবে আমরা করেছি, যদি আমরা কিছু নিচ্ছিলাম না। এরকম একটা অবস্থায় একটা বোর্ড মিটিং ডাকা হলো। তো বোঝা গেল বোর্ড মিটিংয়ের আগে আমাকে বাদ দিয়ে তারা বসেছিলেন। মিটিংয়ের শুরুর এনভায়রনমেন্ট দেখে আমি কয়েকদিন ধরে বুঝতে পারছিলাম, বোর্ড মিটিংয়ে আমাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হলো একটা বাচ্চা ছেলের হাতে 1 কোটি টাকা উঠাই দেওয়া হলো, এটা আমাদের সবচেয়ে চরম ভুল সিদ্ধান্ত হয়েছে, আমরা কোম্পানি বিক্রি করে দিব, ওকে বের করে দাও। আমি তখন দাঁড়ালাম, আমি দাঁড়িয়ে বললাম যে আপনাদের 1 কোটি টাকার জন্য আমাকে 6 থেকে 1 বছরের একটা সময় দেন, 6 মাস থেকে, আমি কথা দিচ্ছি এই টাকা আপনাদের ফেরত দিয়ে দেওয়া হবে, যারা চলে যেতে চান চলে যেতে পারেন। তখন সবাই রেগে বেগে বেরিয়ে গেল এবং আমি পরবর্তীতে ওই যাকে আমি প্রথম এনেছিলাম তার সাহায্য নিয়ে তাদের প্রায় 10 জনকে অ্যাডভান্স চেক দিয়ে পাঠিয়ে দিলাম, 6 মাস থেকে 1 বছরের ডেট দিয়ে। এরকম একটা অবস্থায় আমার আব্বা অসুস্থ হয়, আব্বাকে হাসপাতালে ভর্তি করলাম। আমি সকাল 8:30টায় সিঙ্গারে যাই, সিঙ্গার বাংলাদেশে। এখন সেই 50,000 টাকার কোম্পানির 10 বছর পরে এখনকার ভ্যালু প্রায় 100 কোটি টাকা। এবং সেই কোম্পানির আমি সিইও। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কথাগুলো বলার অর্থ, আমার মতো 2nd ডিভিশন পাওয়া, ইন্টারমিডিয়েটে ফেল করা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে না পারার কষ্ট পাওয়া একটা ছেলে যদি একটা কোম্পানি বানাতে পারে, আপনারা কেন পারবেন না? সেই জন্য যেটা দরকার, প্রচণ্ড রকমের হার্ডওয়ার্ক। আমি একটা উদাহরণ প্রায় দেই, আশরাফুলের কথা বলছিলেন জাফরি ভাই, সচিনের কথা বলছিলেন। ক্রিকেট খেলা তো আমরা সবাই দেখি, তাই না? আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। একটা ওভারে 6টা বল, তাই না? 6টা বল, একটা ওভারে 6 বল না? হ্যাঁ, 1 বল 6 বার। আপনাকে দিয়ে হবে 1 বল 6 বার করতে হয়, এভাবেই বলি। আচ্ছা, আমি বলি যে একটা ওভারে 6 বার বল মারতে হয়। এখন আপনি কি হয়, খেলায় আমরা কয়টা প্যাটার্ন দেখি। একটা হলো যে 1 ওভারে কেউ আউট হয়ে যাচ্ছে, হচ্ছে না? আবার 1 ওভারে মেডেন হচ্ছে না? 1 ওভারে আবার 1 রান হচ্ছে, 2 রান হচ্ছে, 3 রান হচ্ছে, 10 রান হচ্ছে, 24 রান হচ্ছে, 36 রানও পসিবল। তো আপনার ওভার তো হলো, ইয়োর লাইফ ইজ ইয়োর ওভার। আপনি কি 1 রান করবেন, আউট হবেন, না 36 করবেন, ইউ ডিসাইড। সো আমি বলবো 10টা বছর ক্যারিয়ারে, বেশি দরকার নাই, এনজয় ইয়োর লাইফ। 10টা বছর ক্যারিয়ারে নিজেকে 9টা 5টা ভুলে যান। আজকে থেকে আমরা একটা জিনিস শিখি যে 9টা 5টা বলে কোনো ওয়ার্ড নাই আমাদের লাইফে। 9টা 5টা ভুলে যান প্রথম 10টা বছর ক্যারিয়ারে, দেখবেন জীবনটা অন্যরকম হয়ে গেছে। আর হার্ডওয়ার্কে, আমার মতো একটা সাধারণ 2nd ডিভিশন পাওয়া ছেলে শুধুমাত্র হার্ডওয়ার্ক করে, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। এবং
আচ্ছা, ইয়েস, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি একটু উত্তর দিতে পছন্দ করি। প্রশ্ন, কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেড, আমার আরও একটা কোম্পানি আছে Aladdin.com, এটা একটা অনলাইন কোম্পানি। দুইটা কোম্পানির আমি সিইও। আর হচ্ছে আমি সিএ পড়েছি, আমি এমবিএ করেছি, ওগুলো তো বলি নাই, আমি মাস্টার্সও করেছি। এগুলো সব চাকরি করা অবস্থায়, সবই জব করা অবস্থায়। জব করার পরে আমি মাস্টার্স করি, জব করার পরে আমি এমবিএ করি, এবং জব করা অবস্থাতেই আমি সিএ করি। তারপরে আর হচ্ছে যে নিউজে আছি, এখনও আছি 3 বছর ধরে, এবং আমি বিজনেস শোগুলো অ্যাঙ্কর করি। আর আরও হবে, আসবে ইনশাল্লাহ ভবিষ্যতে অনেকগুলো বিজনেস শো করব। আর নতুনভাবে না, বেশ বছর হলো আর একটা কাজ করছি, সেটা হচ্ছে যে উদ্যোক্তা তৈরিতে আমি কিছু সামাজিক কাজ করছি। যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে বিভিন্ন রকমের মোটিভেশন দেওয়া, টিপস দেওয়া, ইন্সপায়ার করা, এই কাজগুলো করি। আমার একটা সাইট আছে, চাকরি করব না, চাকরি দেব, উদ্যোক্তা হব, একটা সাইট আছে। আপনারা যারা ওখানে ভিজিট করতে চান, ওখানে অনেক রকমের টিপস দেওয়া আছে, এবং সরাসরি সে নানান রকম প্রশ্নের আমি উত্তর দেই। সেগুলোতে আপনারা জয়েন করতে পারেন, আমি ডেফিনেটলি হেল্প করবো। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। জি, প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যে 1 বছরের মধ্যে কোম্পানিটা ঘুরে দাঁড়িয়েছে। এই 1 বছরের মধ্যে কোম্পানিটা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি কোনো টিপস আমাদের জন্য আছে কিনা, এক্সট্রা অর্ডিনারি কোনো অ্যাক্টিভিটি বা কারিকুলাম আপনার ছিল কিনা? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, ঘুরে দাঁড়িয়েছে বলতে আমি কিন্তু প্রফিটে এসেছে এটা আমি বলি নাই। মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যে ক্রাইসিসের মধ্যে ছিলাম, আমাদের রেভিনিউ আসছিল না, বেতন দিতে পারছিলাম না, এমপ্লয়ীদের বাড়ি ভাড়া দিতে পারছিলাম না, সেই জায়গা থেকে আমরা 1 বছর পরে এসে আমরা এই কাজগুলো সব করতে পারছিলাম, কিন্তু প্রফিটে আসতে আরও 1 বছর লেগেছে। 2 বছরের মধ্যেই আমরা প্রফিটে চলে আসছি, পরবর্তী মানে 4 বছরের মাথায় এসে প্রফিটে এসছি। কিন্তু যেটা আসলে দরকার সেটা হচ্ছে ধৈর্যটা ধরা। এখন আমিও যদি ওই যে একটু আগে বললেন রাগ, ওই রাগটা আসলে ঝেড়ে ফেলতে হবে। রাগটা দেখাবেন তখন, যেমন আমি বলছিলাম না যে আমার আত্মীয় স্বজন কিছু আমার বলছিল, বন্ধু বান্ধব, যে একে দিয়ে কিছু হবে না। ওরা এখন আমাকে যদি তাদের প্রোগ্রামে পাশে পায়, খুব নিজেদেরকে ধন্য মনে করে যে আরে যা ইকবাল তো আসছে, হ্যাঁ ইকবালকে আসতে, আমাকে সবার আগে দাওয়াত দেয়, আপনাকে কিন্তু আসতে হবে। অনুষ্ঠানে আসতে দেরি হচ্ছে তখনও ফোন দেয়, আপনি আসতেছেন না কেন? তো এগুলো তো আমরা বুঝি, তাই না? তো যেটা হচ্ছে যে রাগটা আপনার দেখানোর দরকার নেই, আপনার কাজ আপনাকে রাগের জবাব দিয়ে দিবে। এখন রাগ করে আপনি চলে গেলেন, ধৈর্য হারা হলেন। আরেকটা জিনিস আমি ওনার উত্তর দেওয়ার আগে বলি, সেটা হচ্ছে যে আপনি এটা কোনো মনে করার কোনো কারণ নেই, আপনি যে উদ্যোগটা নেবেন ওইটাই সফল হবেন। আপনি উদ্যোগ নেবেন, আমি এর আগে আরও ছোট 2-3টা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছি ওই কোম্পানিটা করার আগে, কারণ মাথার মধ্যে সবসময় তো কিলবিল করতো যে কিছু একটা করতে হবে। সো কোনো একটা উদ্যোগ আপনি নিলেই সফল হয়ে যাবেন, এরপরে আর এখন ওই মার্কেটিং শেখা হবে না। মার্কেটিং ইজ এ নেটওয়ার্ক, মার্কেটিং ইজ এ নেটওয়ার্ক। এবং আমি আপনাকে বলি একটা স্ট্যাটিস্টিক্স দেই, বাংলাদেশে না, পৃথিবীতে, আমি শুধু বাংলাদেশের উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে এখন যে একটা কোম্পানির যে সেল হয় তার 60% সেল হয় রেফারেন্স, মানে সে বা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ একজন ওই প্রোডাক্টটা ইউজ করেছে।